আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সেট এবং ফাংশন সিরিজের সেকেন্ড লেকচারে তোমাদের স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে বিভিন্ন ধরনের সেট নিয়ে পরিচিতি। সো আজকে হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম খুব একটা বেশি থাকবে না, আমরা মোটামুটি বিভিন্ন ধরনের সেটের সংজ্ঞা এবং তাদের যে ডেফিনেশনগুলো এবং প্লাস এক্সাম্পলগুলো সেগুলো নিয়ে মোটামুটি আলোচনা করব। তাদের প্রত্যেকটা টাইপ সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত আলোচনা আমরা পরের লেকচারগুলোতে কভার করব ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা চলে আসি সসীম সেট। সসীম সেটের ডেফিনেশনটা তোমরা দেখতে পাচ্ছ যে যেই সেটের উপাদান এর সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে বলা হয় সসীম সেট। তো ঠিক আছে, এর এক্সাম্পল কেমন হতে পারে? যেমন তোমাকে যদি আমি সিম্পলি বলি যে 1 থেকে 5 পর্যন্ত যে স্বাভাবিক পূর্ণ সংখ্যাগুলো আছে সেগুলোকে তোমরা সেট আকারে প্রকাশ করো, তাহলে জিনিসটা কিরকম হবে? খুবই সিম্পলি আমরা এটাকে লিখতে পারি 1 2 3 4 5। তখন এই সেটকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর ভিতরে শুধুমাত্র 5টি উপাদান আছে। এবং এটা কিন্তু খুবই মানে সসীম একটা সংখ্যা, এটা কিন্তু ইনফিনিটি না। পাশাপাশি আমি যদি একটা সেট গঠন পদ্ধতিরও এক্সাম্পল দেই, যেটা আগের ক্লাসে তোমরা শিখে আসছো, যে এক্স সাচ দ্যাট এক্স একটি স্বাভাবিক পূর্ণ সংখ্যা এবং এক্স একটি বর্গ সংখ্যা, যেন এক্স হচ্ছে আমার 1 থেকে 25 পর্যন্ত হয়। এটাকে যদি আমি একটু তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে সেটটা কিরকম হবে? সেটটা হবে অনেকটা এরকম 1 4 9 16 25। এখন দেখো এই সেটের ভিতরের যে উপাদানগুলা তাদের সংখ্যাকে কিন্তু আমরা এখানে গুণেই ক্যালকুলেট করতে পারতেছি 1 2 3 4 5। তার মানে মাত্র 5টা উপাদান নিয়ে আমার এই সেটটা গঠিত। তো এই ধরনের ফাইনাইট নাম্বার নিয়ে বা যেই সেটের উপাদান সংখ্যা আমরা হাতে গুণেই ক্যালকুলেট করতে পারি বা একটা সসীম সীমার ভিতরে সেটা শেষ হয়ে যায়, এই ধরনের সেটকে আমরা বলি সসীম সেট। আশা করি কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার। নেক্সটে আমরা চলে আসি অসীম সেটের ধারণাতে, যেখানে বলা হচ্ছে যেই সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে আমরা বলি অসীম সেট। সসীম সেটের একদম পোলার অপোজিট একটা ডেফিনেশন। এখন এইটার এক্সাম্পল কি হতে পারে? ধরো আমি তোমাকে বললাম যে তুমি আমাকে 5-এর গুণিতকগুলোর একটা সেট তৈরি করে দেখাও। তো 5-এর গুণিতকগুলোর সেট যদি আমরা তৈরি করি তাহলে সেটা কেমন হতে পারে? আমি যদি কোনো ডেফিনিট সীমা তোমাকে মেনশন করে না দেই তাহলে 5 10 15 20 25 এবং ঠিক কোথায় গিয়ে যে এটা শেষ হবে এটার কিন্তু কোনো গ্যারান্টি আমরা কেউ দিতে পারতেছি না, কারণ এটা অসীমে গিয়ে শেষ হয়ে যাবে। তার মানে কি, এখন যদি তুমি এই সেটের ভিতরে অন্তর্ভুক্ত উপাদানগুলোর সংখ্যা গণনা করে ক্যালকুলেট করতে চাও তাহলে কিন্তু তুমি শেষ করতে পারবে না, কারণ তুমি অ্যাকচুয়ালি জানো না যে তোমার এই সেটের উপাদানগুলো আসলে কোথায় গিয়ে শেষ হচ্ছে, রাইট? এটা তো গেল একটা তালিকা পদ্ধতিতে রিপ্রেজেন্টেশন। আমি যদি এখন একটা সেট গঠন পদ্ধতির উদাহরণ দেই, যেমন ধরো আমি তোমাকে বলি যে x belongs to স্বাভাবিক সংখ্যা such that x একটি মৌলিক সংখ্যা, এবং আমি কোনো ধরনের সীমা এখানে ডিফাইন করে দিলাম না, মৌলিক সংখ্যা। তো ঠিক আছে, আমি যদি জিনিসটা ডিফাইন করে না দেই তাহলে তোমরাই বলো যে এর ভিতরে অন্তর্গত এলিমেন্টগুলো কি কি হতে পারে? হতে পারে 2 3 5 7 11 13 17 and blah 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 blah। এটা কিন্তু চলমান। যেহেতু আমি কোনো ধরনের সীমা এখানে নির্ধারণ করে দেই নাই, আমি কিন্তু এখানে এক্স্যাক্টলি বলতে পারবো না যে আমার সেটের উপাদানগুলো কোথায় গিয়ে শেষ হচ্ছে। তার মানে সোজা বাংলায় আমি যদি এই ধরনের সেটগুলোর ভিতরে উপাদানগুলোকে ক্যালকুলেট করতে চাই, আমি কিন্তু উপাদান সংখ্যাটা ক্যালকুলেট করে আসলে বের করতে পারবো না, কারণ তারা অসীমে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। তো এই ধরনের সেট যেখানে উপাদানগুলোকে সংখ্যার মাধ্যমে ক্যালকুলেট করা যায় না, সেই ধরনের সেটকে আমরা বলি অসীম সেট। একদম সসীম সেটের পোলার অপোজিট। আশা করি কনসেপ্টটা বুঝে গিয়েছো। দেন হচ্ছে আমরা চলে আসি কিছু প্রশ্ন কনসেপচুয়াল, যে নিচের কোনটি সসীম সেট? 4টা সেটের দিকে একটু খেয়াল করো, যে x belongs to z। z মানে কি? পূর্ণ সংখ্যার সেট। অ্যান্ড বলা হচ্ছে x হচ্ছে আমার 2 থেকে ছোট। যদি আমার স্বাভাবিক পূর্ণ সংখ্যা হইতো তাহলে তো কোনো সমস্যাই ছিল না, বাট এখানে যেহেতু পজিটিভ নেগেটিভ দুই ধরনের পূর্ণ সংখ্যা ইনক্লুডেড, তার মানে এর সেটকে ডিফাইন করতে গেলে কিন্তু আসলে 2, আচ্ছা 2 তো হবে না, 1 থেকে শুরু হবে। 1 0 -1
-2 এবং যেহেতু কোনো সীমা নাই ও যে কোথায় গিয়ে শেষ হবে কেউ জানে না। তার মানে দেখো এটা কিন্তু একটা অসীম সেট, তার মানে এটা কোনোভাবে আমাদের রাইট অ্যান্সার হতে পারে না। 2 নম্বরে যদি আমরা আসি, এটা একটা বেসিক ডেফিনেশন রেশনাল নাম্বার বা যেটাকে তোমরা বলো মূলদ সংখ্যা, p/q such that p এবং q পূর্ণ সংখ্যা এবং q not equal to 0। দেখতে পাচ্ছ এখানে দুইটা জিনিসই হচ্ছে চলক এবং q হচ্ছে 0 বাদে কিন্তু আমরা যে কোনো জিনিসই নিতে পারি। তো আমরা যদি যে কোনো ধরনের পূর্ণ সংখ্যা নেই তাহলে কিন্তু ইনফাইনাইট বা অসীম ধরনের পারমুটেশন কম্বিনেশন এখানে করা পসিবল। তার মানে যেহেতু এখানে অসীম সংখ্যক উপাদান চলে আসতে পারে, তার মানে এটাকেও আমরা সসীম সেটের আন্ডারে ফেলতে পারবো না, কারণ এটার উপাদান সংখ্যা হচ্ছে সীমিত না। 3 নম্বরে আসি, যেটা একটু অ্যানালাইসিসের বিষয়, যে y বিলংস টু ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক পূর্ণ সংখ্যা, অ্যান্ড y² 100 থেকে ছোট, আবার y³ 100 থেকে বড় হইতে হবে। তো চলো আমরা দেখি যে এর ভিতরে কি কি অন্তর্ভুক্ত হতে পারে। সো আমরা হচ্ছে এটা নিয়ে যদি একটু অ্যানালাইসিস করি, লেটস সে আমি y নিলাম, y² নিলাম, আর ফাইনালি হচ্ছে আমি y³ নিলাম। একটু ব্লক করে দিই, 1টা 2টা 3টা। তো ঠিক আছে, আমরা হচ্ছে ন্যাচারাল নাম্বার যেহেতু 1 থেকে শুরু হচ্ছে, 1 থেকে শুরু করি আমরা। 1 নিলে 1, এটাও 1, 2 নিলে এটা হচ্ছে 4, 8, 3 নিলে হচ্ছে আমাদের 9, 27, তারপর 4 নিলে আমরা পাচ্ছি হচ্ছে 16, 64, 5 নিলে আমরা পাচ্ছি 25 আর 125, 6 নিলে আমরা পাচ্ছি হচ্ছে কত 36, আর ওইদিকে 6 কিউবের মানটা একটু দেখি, 216। ওকে, 216। ঠিক আছে, আপাতত 6 পর্যন্ত নিলাম। এর ভিতরে আমরা একটু কম্পারিজন করে দেখি কোন কোনগুলো আমাদের শর্তের সাথে ম্যাচ করে। প্রথমত দেখতে হবে যে y² কিন্তু 100 থেকে ছোট হওয়া লাগবে। তো এখানে আমি দেখতেছি, ঠিক আছে, এটা 100 থেকে ছোট, বুঝলাম। এটাও 100 থেকে ছোট, এটাও 100 থেকে ছোট, সবই 100 থেকে ছোট। আমরা একটু কিউবটা দেখে আসি। y³ আমার 100 থেকে বড় হওয়া লাগবে। তো এটা হচ্ছে মোটেও 100 থেকে বড় না। আচ্ছা, এটা বড় হওয়া লাগবে, যেহেতু এইদিকে দিই, এটা কিন্তু 100 থেকে বড় না, বাদ। এটাও 100 থেকে বড় না, এই জিনিসটাও 100 থেকে বড় না, এটাও না, এইটা আবার 100 থেকে বড়। সেম টু দিস ওয়ান। তাহলে আমরা আরো কিছু সংখ্যা নিয়ে অ্যানালাইসিস করে দেখতে পারি, যেহেতু আমরা বুঝতে পারতেছি এখানে আরো কিছু হওয়া পসিবল। তাহলে চলো দেখি, কন্টিনিউড। আমরা 7, 8 এবং 9 নিয়ে একটু চিন্তা করি। 7 এর জন্য জিনিসটা হচ্ছে আমাদের 49, আর এরপর কি আসে 7 কিউব 343। ওকে, 8 এর জন্য 64, এখানে 9 এর জন্য 81, 10 পর্যন্তই নেই, তাহলে একবারে কন্ডিশনটা ম্যাচ হয়ে যায় 100। 8 কিউব যদি নেই 512, 9 কিউবে হচ্ছে 729, আর 10 কিউব যদি নেই 1000। ওকে, আশা করি এর ভিতরে আমরা অ্যান্সার পেয়ে যাব। এবার আমরা আরেকবার একটু কন্ডিশনের সাথে ম্যাচ করাই। এটাও হচ্ছে আমাদের 100 থেকে ছোট, রাইট, এটাও ছোট, এন্ড দেন এটাও ছোট, এইটা আবার ছোট না। সো ঠিক আছে, এখানে আমরা একটা ডিভিশন পাইলাম। এই জায়গাতে দেখতেছি আমরা সবগুলোই 100 থেকে বড়, সো এটা নিয়ে খুব একটা চিন্তা করার দরকার নেই। এবার একটু অ্যানালাইসিস যদি আমরা করি, তাহলে দেখা যাচ্ছে যে এইখান থেকে 1 থেকে 4 পর্যন্ত যেগুলা, আমি একটু হাইলাইট করে দিই, 1 থেকে 4 পর্যন্ত যে এলিমেন্টগুলা, এগুলো কিন্তু আমার যেই সেকেন্ড কন্ডিশনটা, অর্থাৎ y³ 100 থেকে বড় হইতে হবে, এই কন্ডিশনটার সাথে ফিল আপ করছে না। 5 থেকে যদি আমরা 9 পর্যন্ত দেখি, তাহলে আমার দুইটা কন্ডিশনে ম্যাচ করে। আবার যখন আমি 10-এ চলে যাব, তখনও কিন্তু সে আবার ফার্স্ট কন্ডিশনটা ম্যাচ করে না। এবং এটা দেখেই তোমাদের আসলে বুঝে ফেলা উচিত যে 10-এর পরবর্তী যে সংখ্যাগুলো আছে, কোনোটাই কিন্তু আমার প্রথম কন্ডিশনকে ফিল আপ করবে না, অর্থাৎ সবগুলারই স্কোয়ার টার্ম 100 থেকে বড় হয়ে যাবে। তো তার মানে আমাদের
কোন কোন নাম্বার রেঞ্জের ভিতরে পড়তেছে? 5, 6, 7, 8 এবং 9। তার মানে এটাকে যদি আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে এটার এক্সপ্রেশনটা হবে অনেকটা এরকম 5, 6, 7, 8, 9। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, এই সেটের ভিতরে কিন্তু উপাদান সংখ্যা মাত্র 5টি, যেটা আমরা দেখেই ক্যালকুলেট করে ফেলতে পারি। ফাইভ এলিমেন্টস। যেহেতু উপাদান সংখ্যা মাত্র 5টা, তার মানে আমরা কি বলতে পারি? এটা অবশ্যই একটা সসীম সেট হবে। তার মানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। তো যেহেতু অপশন সি কে আমরা রাইট অ্যান্সার পেয়ে গিয়েছি, অপশন ডি আমাদের অ্যানালাইসিস করার দরকারই হবে না, ঠিক আছে? এটা কিন্তু একটা ট্রিক তোমরা পরীক্ষা ব্যবহার করতে পারো, যে উপর থেকে অপশনগুলো অ্যানালাইসিস করতে করতে তোমরা যদি কোনো একটা রাইট অ্যান্সার খুঁজে পাও, পরবর্তীতে কিন্তু সে বাকি অ্যান্সারগুলো আর অ্যানালাইসিস করার কোনো প্রয়োজন পড়ে না। সো এটাই হচ্ছে আমাদের আনসার, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে আমরা আসি, নিচের কোনটি অসীম সেট? প্রথম অপশনটা একটু খেয়াল করো, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, আবার এক্স হচ্ছে 5-এর থেকে বড়। তার মানে কি? এর ভিতরে কি কি পড়তেছে? তালিকা পদ্ধতিতে লিখলে এর ভিতরে পড়বে 6, 7, 8, 9, 10 এবং সে কোথায় চলে যাবে তার কোনো ঠিক নেই। তার মানে দেখো, এর ভিতরের উপাদানগুলোকে কিন্তু তুমি গণনা করে শেষ করতে পারবে না। তার মানে এক্স্যাক্টলি প্রথম যে অপশনটা সেটাই কিন্তু আমাদের একটা অসীম সেট, কারণ এর ভিতরে উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না। ওকে, বাকিগুলো আর দেখাই দরকার নেই, এটা একটা সুবিধা হয়ে গেছে। যাই হোক, আচ্ছা আমরা এখন পরের একটা কনসেপ্টে আসি, যে দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। খুবই সহজ একটা কনসেপ্ট, কারণ সকল স্বাভাবিক সংখ্যার সেট বা ন্যাচারাল নাম্বার যেটাকে আমরা বলি, ন্যাচারাল নাম্বারের ভিতরে আসলে কি কি পড়ে? সেখানে পড়বে 1, 2, 3, 4, আবার তুমি এমনি যাইতে যাইতে তুমি 529, 530 এভাবে যেতে 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 তুমি 10 টু দি পাওয়ার 10 বা 10 টু দি পাওয়ার 10 প্লাস 1 কোথাও গিয়ে কিন্তু শেষ করতে পারবে না, টিল ইনফিনিটি। তাহলে দেখো, আমি যদি এখন 1, 2, 3, 4 এই উপাদানগুলো ধরে ধরে গণনা করা শুরু করি, আমার পক্ষে কিন্তু ইনফিনিটি পর্যন্ত পৌঁছানো সম্ভব না, কারণ ইনফিনিটির সীমা আসলে কোথায় কেউ জানে না। তো এই কারণে যেহেতু আমার উপাদানগুলোর সংখ্যা গণনা করে নির্ণয় করা সম্ভব না, তার মানে এখান থেকে খুবই ইজিলি একটা কনক্লুশনে আসা যায় যে আমার সকল স্বাভাবিক সংখ্যার সেট, সকল স্বাভাবিক সংখ্যার সেট এন, এটা আসলে কি? এটা হচ্ছে একটা অসীম সেট। এটি একটি অসীম সেট। খুবই সিম্পল একটা কনসেপ্ট, আশা করি বোঝা গেল। ওকে, দেন হচ্ছে আমাদের আরেকটা কনসেপ্ট ফাঁকা সেট, যে যেই সেটের কোনো ধরনের উপাদান নেই তাকে হচ্ছে আমরা ফাঁকা সেট বলি। অ্যান্ড ফাঁকা সেটকে বেসিক্যালি এরকম একটা সাইন দ্বারা প্রকাশ করা হয়। তার মানে বেসিক্যালি তুমি যদি ফাঁকা সেটকে প্রকাশ করতে যাও, তুমি হচ্ছে আইদার এই চিহ্নটা ব্যবহার করতে পারো, বা তুমি যদি কনভেনশনাল ওয়েতে প্যারেনথেসিস বা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করে প্রকাশ করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তুমি জাস্ট দুইটা দ্বিতীয় বন্ধনী দিলেও সেটা একটা ফাঁকা সেটকেই বোঝায়। সো এটাও ব্যবহার করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। এখন ফাঁকা সেট কি, একটা উদাহরণ যদি দেই, তো ধর আমি তোমাকে বললাম যে x belongs to natural number such that x হচ্ছে কি বলবো, 1 থেকে বড় 2 থেকে ছোট। এখন দেখো, এই যে সেট গঠন পদ্ধতি একটা স্টেটমেন্ট আমি লিখলাম, এই শর্তের আন্ডারে কোনো স্বাভাবিক সংখ্যা কি পড়বে? অবশ্যই কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যা পড়বে না। তার মানে কি, এই সেটের অন্তর্ভুক্ত বা এটাকে যদি আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে এর ভেতরে উপাদান সংখ্যা কয়টা হবে? একটাও নাই। তার মানে কি, এটা একটা ফাঁকা সেট। সো তুমি এটাকে লিখতে পারো আইদার এভাবে অথবা এভাবেও লিখতে পারো, যেটা আমি একটু আগে দেখালাম। সো এই যে প্রিভিয়াস লেকচারে আমি যেটা বলেছিলাম যে অনেক সময় একটা সেটের ভিতরে একটা এলিমেন্ট দেখে তোমাদের উইয়ার্ড লাগতে পারে, বা উইয়ার্ড হওয়ার কিছু নাই, কারণ একটা সেটের ভিতরে একটা এলিমেন্টও থাকতে পারে, 10,000 এলিমেন্টও থাকতে পারে, ইনফিনিট এলিমেন্ট থাকতে পারে, আবার কোনো এলিমেন্ট নাও থাকতে পারে। সো এটা হচ্ছে সেটার একটা কনসেপ্ট।
এটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব সামনের লেকচারগুলোতে। আজকে হচ্ছে জাস্ট কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করার লেকচার আর কি। আচ্ছা, নেক্সট কনসেপ্টে আসি আমরা, উপসেট। কোন সেটের উপাদানগুলো থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে ওই সেটের উপসেট বলা হয়। উপসেটের চিহ্ন হচ্ছে অনেকটা এরকম। তো এখন কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় কনসেপ্টটা কিরকম? ব্যাপারটা হচ্ছে, ধরো আমি একটা সেট নিলাম, A ইজ ইকুয়াল টু 1 2 3। সোজা কথা, তোমার এর ভিতরের যে উপাদানগুলো আছে এগুলো নিয়ে বিভিন্নভাবে বিন্যাস সমাবেশ করে নানা ধরনের কম্বিনেশন নিয়ে আসতে হবে। যেমন ধরো আমি যদি এখানে যে কোনো একটা এলিমেন্ট নেই, তাহলে হতে পারে সেটা 1, হতে পারে সেটা 2, হতে পারে সেটা 3। যদি কোনো দুইটা এলিমেন্ট নেই তাহলে জিনিসটা হতে পারে 1 2, এটা ইভেন হইতে পারে 2 3, ইনফ্যাক্ট 1 3 হওয়া সম্ভব। আবার আমি তিনটাই যদি নেই, সেই ক্ষেত্রে আমাদের অরিজিনাল যে সেটটা 1 2 3 সেটা তো আছেই। আবার ধরো আমি কোনো উপাদানে নিলাম না, সেই ক্ষেত্রে ফাঁকা। তাহলে দেখো, একটা সেটের অন্তর্ভুক্ত উপাদানগুলোর ভিতরে কম্বিনেশন করার মাধ্যমে যতগুলো ডিফারেন্ট টাইপের গঠন করা যায়, এখন এই কম্বিনেশনগুলোকে যদি আমরা একটা সেটের মতো দ্বিতীয় বন্ধনীর আন্ডারে আবদ্ধ করি, তাহলে তারা প্রত্যেকটা হচ্ছে আমাদের অরিজিনাল যে সেট এ তাদের একটা উপসেট। সো বেসিকলি এটাই তোমার ডেফিনেশনে বলা হচ্ছে যে একটা সেটের ভিতরকার উপাদানগুলো দিয়ে যতগুলো কম্পোনেন্ট সেট গঠন করা সম্ভব, ফর এক্সাম্পল এরকম, প্রত্যেকটা হচ্ছে আমাদের অরিজিনাল যে সেট তার হচ্ছে উপসেট। সো এখানে প্রত্যেকটা যেটা আমি লিখলাম সেকেন্ড ব্র্যাকেটের ভিতর, প্রত্যেকটাই হচ্ছে আমাদের এ সেটের উপসেট। ওকে, ইভেন ফাঁকা সেটও হচ্ছে এর অন্তর্ভুক্ত। এখন উপসেটকে কিভাবে এক্সপ্রেস করা যায় তার জন্য একটা সিম্বল এখানে দেওয়া আছে। ধরো এই উপসেটগুলোকে আমি একটা জেনারেল নোটেশন বি দ্বারা ডেনোট করলাম, বি দ্বারা ডেনোট করলাম। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি, যেহেতু বি সেট হচ্ছে আমার উপসেট, বি কে বি ইজ আ সাবসেট অফ এ। এর ভিতরেও কিছু শ্রেণী বিভাগ আছে। যেমন ধরো বি যদি এর সাবসেট হয় এবং উপাদান সংখ্যা, আমি যদি উপাদান সংখ্যার ভিত্তিতে একটু অ্যানালাইসিস করি, যদি আমার বি এর উপাদান সংখ্যা এ এর উপাদান সংখ্যার সমান হয়, সেই ক্ষেত্রে আমার জিনিসটা হচ্ছে অপ্রকৃত সাবসেট, অপ্রকৃত উপসেট বা ইংলিশে সাবসেট। তুমি যদি আমার এই সেট এ এর কনসেপ্টের সাথে মিলাও, তাহলে এখানে অপ্রকৃত যেটা সেটা হচ্ছে এইটা, এটাই হচ্ছে সেই অপ্রকৃত সাবসেট। একবার একটু করে দেখাই দিই। আরেকটা কেস হচ্ছে, যদি তোমার এখানে উপাদান সংখ্যার ভিত্তিতে বি সেটের উপাদান সংখ্যা এ সেটের তুলনায় কম হয়, তাহলে সেইগুলোকে আমরা বলবো প্রকৃত সাবসেট বা প্রকৃত উপসেট। এখন তুমি যদি মিলাও এ সেটের রেসপেক্টে, তাহলে প্রকৃত উপসেটগুলো কোনটা আমরা দেখতেই পাচ্ছি, যে এই যে এইটা, তারপর এইটা এইটা এইটা, বাকি যেগুলো আছে আর কি, ইভেন ইমটি সেটও, সবগুলাই হচ্ছে আমাদের প্রকৃত উপসেটের অন্তর্ভুক্ত। তো যদি আমার প্রকৃত উপসেট হয়, সেই ক্ষেত্রে আমরা এই চিহ্নটার পর আর ইকুয়ালটা দিব না, সেই ক্ষেত্রে আমার এক্সপ্রেশনটা হবে অনেকটা এরকম, বি প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট অফ এ। আর যদি আমার অপ্রকৃত উপসেট হয়, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এরকম, সাথে একটা ইকুয়াল চিহ্ন থাকবে, কারণ এখানে এমন একটা সেটও আছে যেটার উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যার সাথে সমান। তো যেহেতু আমরা জেনারেলি উপসেট ব্যাখ্যা করতে প্রকৃত আর অপ্রকৃত দুটি একসাথে কনসিডার করি, তো সেই ক্ষেত্রে ন্যাচারালি এই চিহ্নটা দিয়েই প্রকাশ করা হয় আর কি। পরবর্তীতে যখন আমরা কেস স্পেসিফিক চিন্তা করব, তখন হচ্ছে আমার দুইটা চিহ্নের ভিতরে ডিফারেন্সিয়েট করা যাবে।
আশা করি বুঝতে পেরেছো। নিচে হচ্ছে সেই জিনিসগুলোই লেখা যে উপসেট হইলে কিভাবে এক্সপ্রেস করতে হয়, প্রত্যেকটা সেট নিজের উপসেট, যেটা আমরা দেখলাম অপকৃত উপসেটের ডেফিনিশনে, যে বি সেটের উপাদান সংখ্যা যা এ সেটের উপাদান সংখ্যাও তারপরেও কিন্তু আমরা বি সেটকে এ সেটের একটা উপসেট হিসেবে কনসিডার করতে পারি। আবার ফাঁকা সেট হচ্ছে যে কোনো সেটের উপসেট, এটা আমরা দেখলাম। ওকে ফাইন, উপসেটের কনসেপ্টটা আশা করি ক্লিয়ার। এরপর আমরা আসি সার্বিক সেটের আলোচনায়, যেখানে বলা হচ্ছে আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তাহলে ওই নির্দিষ্ট সেটকে অন্যান্য উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হয়, যেটাকে বেসিক্যালি আমরা ইউ দ্বারা এক্সপ্রেস করি। এটা পরবর্তীতে ভেন ডায়াগ্রাম অ্যানালাইসিসের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে। আপাতত যদি আমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে যাই, ধরো আমরা অ্যানালাইসিসের জন্য দুইটা সেটকে ব্যবহার করব, 1 2 3। এটা একটা সেট, ধরলাম এটা এ সেট, আরেকটা সেট নিলাম আমি বি সেট, যেটার উপাদান হিসেবে আমি নিলাম 4 5 6। ওকে, অ্যান্ড ফাইনালি আমি হচ্ছে আরেকটা সেট নিলাম যার ভিতরে আবার এই সবগুলোই ইনক্লুডেড, 1 2 3 4 5 6। এখন সামনের উপসেটের কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, এতক্ষণে তোমাদের বুঝে ফেলার কথা যে আমার যে এ সেটটা যেটা নিয়ে আমরা কাজ করতেছি এটাও হচ্ছে এই সেটের একটা উপসেট, আবার বি সেট যেটা এটাও হচ্ছে এই সেটের একটা উপসেট। সো অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন, আমার সেটগুলো যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয় তাহলে ওই নির্দিষ্ট সেটটাকে আমরা এ বি এর রেসপেক্টে কি বলবো, এটাই হচ্ছে সেই আমাদের সার্বিক সেট বা ইউ। ভেন ডায়াগ্রাম নিয়ে আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব, বাট জাস্ট এখানে একটা চিত্র আঁকায় রাখি যে ইউ বা সার্বিক সেটকে বেসিক্যালি হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল এরকম একটা আয়তক্ষেত্র দিয়ে প্রকাশ করা হয়, এবং তার ভিতরে যদি আমি উপাদানগুলো এখন লিখি, তাহলে লেটস সে 1 2 3 4 5 6, তাই তো এগুলাই তো এই সেটের ভিতরে অন্তর্ভুক্ত, সেট ইউ। তার মানে কি আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 2 3 এটা হচ্ছে আমার সেট এ, 4 5 6 এটা হচ্ছে সেট বি। সো ইউ সেটের আন্ডারে 6টা এলিমেন্টকে 2 ভাগ করে আমরা এ এবং বি সেট পাচ্ছি, দুইটা উপসেট আকারে। তো তাদের মাদার সেট যেটা, এটাকে আমরা বলতেছি সার্বিক সেট। ওকে, খুবই সিম্পল একটা কনসেপ্ট। এটা বুঝে থাকলে নেক্সটে আমরা আসি পূরক সেটে। ওকে, ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট হলে এ সেটের বহির্ভূত যত উপাদান রয়েছে তাদেরকে দিয়ে যদি আমরা একটা সেট গঠন করি তাহলে সেটা হচ্ছে এর সাপেক্ষে পূরক সেট, যেটাকে আমরা এ উপরে সি বা এ তারপর একটা স্ল্যাশ এটা দিয়েও প্রকাশ করতে পারি আর কি। আচ্ছা, তো এটারও ব্যাখ্যা সেম, যে আমি যদি একটা এ সেট নেই, যেটা ছিল কত আমাদের 1 2 3, আমরা একটু আগে কথা বলে আসছি এটা নিয়ে, অ্যান্ড আমরা ইউ দেখলাম একটু আগে যেটা ছিল 1 2 3 4 5 6। আমি এখন ভেন ডায়াগ্রাম আঁকবো না, তোমরাই সিম্পলি দেখো যে এ সেটের আন্ডারে 1 2 3 এটাকে যদি আমি ইউনিভার্সাল সেট থেকে বাদ দেই বা সার্বিক সেট থেকে বাদ দেই, বাকি থাকে কিন্তু 3টা উপাদান, যেটা হলো 4 5 এবং 6। সো এই 3টা উপাদান নিয়ে যে সেটটা গঠিত হবে, যেটাকে আমরা বলি ইউ মাইনাস এ, 4 5 6, এই যে সেটটা গঠন করা হইল এটাই কিন্তু আমাদের আলটিমেটলি এ সেটের পূরক সেট, বা যেটাকে আমরা ডেনোট করব এ টু দি পাওয়ার সি অথবা এ প্রাইমের মাধ্যমে। এখন যদি ভেন ডায়াগ্রামেও তোমরা দেখতে চাও তাহলে জিনিসটা দেখতে হবে অনেকটা এরকম, যে এই হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রাম। তো এর ভিতরে আমি যদি উপাদানগুলো লিখি 1 2 3 4 5 6, সো এইটা যদি বেসিক্যালি আমার সেট এ হয়, এটা হচ্ছে আমাদের পূরক সেট, এর উপরে সি অথবা এ প্রাইম দিয়েও আমরা ব্যাখ্যা করতে পারি, পুরোটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেটের অন্তর্ভুক্ত। ওকে, সো আশা করি পূরক সেটের কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার। ফাইনালি আমরা চলে আসি পাওয়ার সেটে। পাওয়ার সেট কি, আমরা একটু আগে উপর সেটের কনসেপ্টটা ক্লিয়ার করে আসছি, যে একটা সেটের অন্তর্ভুক্ত উপাদানগুলোকে কম্বিনেশন করার মাধ্যমে যতগুলো খণ্ড খণ্ড সেট আমরা বের করতে পারি সেটা হচ্ছে ওই মাদার সেটের রেসপেক্টে এক একটা উপসেট। এখন ওই সবগুলো উপসেটকে নিয়ে তুমি যদি আলাদা একটা সেট গঠন করো, মানে কয়েকটা সেট মিলিত হয়ে নতুন একটা সেট,
এই ধরনের সেটকে আমরা বলি শক্তি সেট। কার সাপেক্ষে? ওই মাদার সেটের সাপেক্ষে। তো ধরো আমাদের প্রিভিয়াস টাইমে এক্সাম্পলটা আসলে কি ছিল? আমাদের এক্সাম্পলটা ছিল a is equal to 1 2 3। এটা নিয়ে আমরা একটু আগে ডিসকাশন করে এসেছি। তো এর আন্ডারে আমরা কি কি পেয়েছিলাম সেট? একটা উপসেট হচ্ছে 1, আরেকটা ছিল 2, আরেকটা ছিল 3, আরেকটা হচ্ছে 1 2। এখন দুইটা নিয়ে কাজ করব। এরপর 2 3, এরপর হচ্ছে 1 2 3। আচ্ছা 1 3ও আছে। আচ্ছা 1 3 আগে লিখে নিই। এরপর ওই সেট নিজেও একটা আছে 1 2 3। আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট না সেকেন্ড ব্র্যাকেট। আর আরেকটা হচ্ছে ফাঁকা সেট, এমটি সেট। তো এখন শক্তি সেটের ডেফিনেশন আমাকে বলতেছে যে শক্তি সেট হবে অনেকটা এরকম। আমি যদি এ সেটের শক্তি সেট বানাতে চাই তাহলে সেটা হচ্ছে অনেকটা এরকম। একটা সেট নিব, তার এলিমেন্টগুলো হিসেবেও আমরা আরেকটা ইন্ডিভিজুয়াল সেটকে কনসিডার করব। তার মানে এই শক্তি সেটের এলিমেন্টগুলো হবে 1 2 3 1 2 2 3 1 3 1 2 3 আর ফাইনালি এমটি সেট। দেখো কনভেনশনাল সেটের সাথে শক্তি সেটের ডিফারেন্সটা হচ্ছে আসলে এই জায়গাতেই। কনভেনশনাল সেটের ভিতরে প্রত্যেকটা উপাদান হিসেবে আমরা একটা সংখ্যা বা অন্য কোনো ইন্টিজার বা অন্য কোনো এক্সপ্রেশন টাইপ জিনিসকে উপাদান হিসেবে নিয়ে থাকি। শক্তি সেটের ভিতরে হচ্ছে ডিফারেন্সটা একটাই, যে প্রতিটা উপাদান একটা এক্সপ্রেশন না হয়ে রাদার তারা এক একটা সেট হয়, মানে এক একটা সেটই হচ্ছে এক একটা এলিমেন্টের সমান, তাদেরকে কম্বাইন করে আবার আরেকটা নতুন সেট বানানো হয়, যেটাকে আমরা শক্তি সেট বলে বিবেচনা করি। তো এটাই হচ্ছে শক্তি সেটের মূলত কনসেপ্ট। আর হ্যাঁ, শক্তি সেটকে আসলে এইভাবে এক্সপ্রেস করা হয়, অর্থাৎ যেই সেটের শক্তি সেটটা আমরা লিখতে চাচ্ছি সেই সেটের সাথে একটা ব্র্যাকেট দিয়ে সামনে একটা পি লিখলে আমরা তার শক্তি সেট বুঝাবো, মাদার সেট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আর ফাইনালি হচ্ছে আমাদের সেটের সমতা, যেখানে বলা হচ্ছে দুইটা সেটের উপাদান সমান হলে সেট দুটিকে সমান বলা হয়। এটা খুবই সিম্পল একটা কনসেপ্ট, যে ধরো আমরা এটা দেখে যেটা বুঝতেছি যে কনভেনশনাল আমার কাছে যদি দুইটা সেট থাকে a ইজ ইকুয়াল টু 1 2 3, আবার যদি আমার কাছে এমনও থাকলো যে b ইজ ইকুয়াল টু, আচ্ছা ইকুয়ালটা দেওয়া হয়নি, b ইজ ইকুয়াল টু 1 2 3, তার মানে কি তাদের দুইজনের এলিমেন্টও সমান, তার মানে কি দুইটা সেট পরস্পরের ইকুইভ্যালেন্ট বা সমান। এখন এখানে আরেকটা জিনিস যেটা তোমাদেরকে একটু মেনশন করি, যে a ইকুয়াল টু b হইলে তখনই হবে যদি a হচ্ছে b এর অপকৃত উপসেট হয়, b আবার a এর অপকৃত উপসেট হয়। যেটা তোমরা দেখেই বুঝতে পারছো, এখানে কিন্তু a b এর একটা উপসেট হইতে পারে, আবার b ও কিন্তু a এর উপসেট হইতে পারে, কিন্তু তাদেরকে অবশ্যই অপ্রকৃত উপসেট হইতে হবে। প্রকৃত উপসেট তারা হইতে পারবে না। কেন হইতে পারবে না? কারণ যদি প্রকৃত উপসেট হয় তাহলে ওর যে এলিমেন্ট সংখ্যা b এর এলিমেন্ট সংখ্যার থেকে কমে যাবে, অথবা b এর এলিমেন্ট সংখ্যা a এর এলিমেন্ট সংখ্যা থেকে কমে যাবে, তখন কিন্তু তাদের ভিতরে কোনো সমতার রিলেশন আমরা এস্টাবলিশ করতে পারবো না। সেই ক্ষেত্রে কিন্তু সমতার যে কন্ডিশন এটাও আমাদের ভ্যালিড হবে না। তার মানে দুইটা র্যান্ডম সেটকে তাদের উপাদানের উপর ভিত্তি করে যদি আমরা সমান বলতে চাই, তাহলে অবশ্যই দুইটা সেটের ভিতরে এলিমেন্টগুলোকে আইডেন্টিক্যাল হতে হবে এবং তারা পরস্পরের অপ্রকৃত উপসেট হইতে হবে। এই কন্ডিশনটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আর ফাইনালি সেটের উপাদানগুলোর ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি হলে সেটের কোনো পরিবর্তন হবে না। সো এটা কিরকম? এইটা হচ্ছে ধরো আমি যদি লিখি a ইজ ইকুয়াল টু 1 2 3, b ইজ ইকুয়াল টু 2 3 3 1। খেয়াল করে দেখো আমার a এবং b এর যে উপাদানগুলো সেগুলো কিন্তু আইডেন্টিক্যাল। ডিফারেন্সটা হচ্ছে b এবং এর ক্রম হচ্ছে একটু ডিফারেন্ট, পাশাপাশি b এর ভিতরে একই এলিমেন্ট 3 যেটা, সেটা কিন্তু একাধিকবার চলে এসেছে। সো এতে করে আমার a এবং b এর ভিতরে যে সমতা তার ভিতরে কিন্তু কোনো ধরনের পরিবর্তন হবে না। সো এখানে পুনরাবৃত্তিকে আমরা কোনো ধরনের পাত্তাই দিব না। এই ধরনের যদি আমরা দেখি যে ভিতরকার যে ইউনিক এলিমেন্টগুলো তারা পরস্পর সমান,
সেই ক্ষেত্রে আমরা জাস্ট চোখ বন্ধ করে বলে দিব যে a ইজ ইকুয়াল টু b। এটা একটা জিনিস ক্লিয়ার করা লাগতো, আশা করি এই জিনিসটা তোমরা ক্লিয়ার হয়েছো। ওকে, তো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই শেষ। আজকে হচ্ছে জাস্ট যেটা করা হয়েছে, বিভিন্ন সেটের জাস্ট একটা ধারণা তোমাদেরকে দেওয়া হয়েছে। পরবর্তী লেকচারগুলোতে এই সেটগুলোকে আমরা ভিন্ন ভিন্নভাবে অ্যানালাইসিস করব এবং তার উপর ভিত্তি করে আমরা নানা ধরনের ম্যাথ করব, যাতে পরবর্তীতে আমাদের এই সেটগুলো নিয়ে কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যায় এবং পরবর্তীতে ফাংশন নিয়ে ডিসকাশন তো আছেই। সো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আরেকবার দেখা হবে। আসসালামু আলাইকুম।